শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেল চট্টগ্রাম শহরতলির বিভিন্ন এলাকা। বিশেষ করে কর্ণফুলী ও হালদা নদী তীরবর্তী জনপদে তীর উপচে পানি ঢুকে পড়ে জনপদে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে মহানগরীর উত্তর মহড়ার বাসিন্দারা। দুপুরে হু হু করে ঢুকে পড়ে নদীর পানি, তলিয়ে যায় তীরবর্তী বাজারঘাট ও মানুষের বাড়িঘর। হাঁটু থেকে কোমর সমান পানিতে থই থই করে পুরো এলাকা, ডুবে যায় রাস্তাঘাট। এতে বাড়িঘরে পানি ঢুকে চরম কষ্টের শিকার হন মানুষজন। তাদের অভিযোগ, গত কয়েক বছরের মধ্যে এমন জোয়ার তারা দেখেনি। নদী তীরে পর্যাপ্ত বাঁধ না থাকায় এমন ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। চট্টগ্রাম থেকে মোট পোশাক রপ্তানির 70% যায় যুক্তরাষ্ট্রে। ফলে ট্যারিফ ইস্যুতে চরম ঝুঁকিতে আছে বন্দর নগরীর শতাধিক কারখানা। উদ্যোক্তারা বলছেন, যুক্তরাষ্ট্রে রপ্তানির 1/3 যে বসন্তকালীন পোশাক এখনো মেলেনি সেই ক্রয় আদেশ। এছাড়া ইতোমধ্যে তৈরি করা পোশাক জুলাইয়ের মধ্যে না গেলে তা গ্রহণ নিয়েও আছে অনিশ্চয়তা। ফখরুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ বছরে $9 বিলিয়ন মতো যে পোশাক রপ্তানি করে তার প্রায় 40% যায় যুক্তরাষ্ট্রের বাজারে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের মোট পোশাক রপ্তানির 70% গন্তব্যও যুক্তরাষ্ট্র। ফলে দেশটির ট্যারিফ ইস্যুতে সবচেয়ে অনিশ্চয়তায় রয়েছে বন্দরনগরীর কারখানাগুলো। যুক্তরাষ্ট্রে অক্টোবর থেকে জানুয়ারি বসন্তকাল, এ সময়ে দেশটিতে যায় মোট রপ্তানির 1/3। এজন্য ক্রয়াদেশ দেয়া হয় জুলাই আগস্টে। তবে এবার নেই তার কোনো তোড়জোড়। উপরন্তু আগে দেয়া ক্রয় আদেশের পণ্য যুক্তরাষ্ট্রে পৌঁছার সময়সীমাও বাড়িয়েছে দুশ্চিন্তা। ভেস্তে যেতে পারে সামনের বিশ্বকাপে পোশাক তৈরির স্বপ্নও। আমরা যদি জুলাই 30 তারিখ পর্যন্ত যা গুডস হ্যান্ডওভার করতে পারবো, অতটুকু আমরা ট্যারিফটা থেকে সেফ থাকবো 10% দিয়ে। এর পরবর্তীতে যে বাড়তি হবে এগুলো কিন্তু কত পার্সেন্ট হচ্ছে, 35 থাকতেছে না আরও কমতেছে, সেটা আমরা এখনো পর্যন্ত আমরাও বুঝতেছি না, বায়ারও বুঝতেছি না। তাহলে এই টাকাটা বা এই পার্সেন্টেজটা কে দিবে? সেই কারণে আমাদের বায়ারে অলমোস্ট জুলাইয়ের পরে যা প্রোডাকশন হবে সবগুলো হোল্ডে রাখছে, এবং ফিউচারে যেগুলো আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর যে স্প্রিং সিজন, এগুলো অর্ডারগুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। উদ্যোক্তারা বলছেন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে ট্যারিফ কম না হোক, অন্তত সমান না হলে প্রতিযোগিতায় মুখ থুবড়ে পড়তে পারে চট্টগ্রামের প্রায় 200 কারখানা। মোট কারখানার মধ্যে যেহেতু অর্ধেকের কাছাকাছি কেবল যুক্তরাষ্ট্র কেন্দ্রিক, ফলে তারা পড়বে ভয়াবহ সংকটে। সব মেকার যদি একই রকম যদি ট্যারিফ হয় তাহলে সেই কম্পিটিশনে আমরা টিকে থাকবো। আর যদি আমাদের বেশি হয় তাহলে কিন্তু আমাদের থেকে বাজার হারার সম্ভাবনা বেশি আছে। এটা গেল যে নেগোসিয়েশন যদি পজিটিভ হয়, আর যদি নেগোসিয়েশন যদি এখানে অক্ষুণ্ণ থাকে, 35 যদি বজায় থাকে, ডেফিনেটলি এটা অশনি সংকট বাংলাদেশের জন্য। অশনি সংকট হচ্ছে আপনার বিজনেস উইদিন ইয়ারের মধ্যে বিজনেসের আমেরিকান বিজনেস 30%-এর নিচে চলে যাবে। দ্যাট মিনস আমরা $6 থেকে $7 বিলিয়ন বিজনেস হারাবো। অনিশ্চিত ভবিষ্যৎ এড়াতে অন্যান্য গন্তব্যে জোর দেওয়ার পাশাপাশি সম্ভাবনাময় বাজার ধরতে কোমর বেঁধে নামতে হবে এখনই, মত উদ্যোক্তাদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানিতে গড়ে 30% ট্যারিফ বাড়ছে, যা সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে এনসিটি পরিদর্শনে গিয়ে তিনি এই কথা জানান। বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়াতে বা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হলে বিদেশি অপারেটর নিয়োগ প্রয়োজন। এ নিয়ে অপপ্রচার চালানোর কিছু নেই, কেননা বন্দরের সার্বিক কার্যক্রম সরকারের কাছেই থাকবে। এ সময় নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ড্রাইডক দায়িত্ব নেয়ার পর এনসিটির কন্টেইনার হ্যান্ডলিং 12.10% বেড়েছে। গত 17 দিনে দৈনিক গড় হ্যান্ডলিং হয় 3250 কন্টেইনার, যা এর আগের 17 দিনের তুলনায় 405 কন্টেইনার বেশি। এ সময় প্রতিষ্ঠানটি 30টি জাহাজের কন্টেইনার ওঠানামা করে। এর ফলে বন্দরের সার্বিক কার্যক্রমে গতিশীলতা বেড়েছে। এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে বাড়িয়েছি, এককভাবে মন্ত্রণালয় বাড়েনি, আন্তঃমন্ত্রণালয়ে কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলার থেকেও কম। ইতিমধ্যেই 30% গ্রোথ হয়েছে গত 17 দিনের স্ট্যাটিস্টিক্স।
এবং প্রায় আমরা 10 ঘন্টা জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমাতে সক্ষম হয়েছে। এই বন্দরের একটা মূল চালিকা শক্তি হচ্ছে এনসিটি। এই বন্দরের এই এনসিটি অপারেশনটাকে যেন কোনোভাবেই ব্যাহত না হয়, এর জন্য 24 ঘন্টা অপারেশন থাকে, একটা মিনিটের জন্য যেন বন্ধ না হয়, এই জন্য উনি ওনার যথাযথ নির্দেশনা দিয়েছেন এবং সেইভাবে আমাদের লোকজন তাদের উদ্যোগ নিয়ে কাজ করছে। বিভিন্ন ছোটোখাটো সমস্যা আছে যেগুলো আমরা একটা ত্রিপাক্ষীয়, এটা একটা বেসিক্যালি একটা ব্যাপার, এটার সাথে আমরা চিটাগং পোর্ট মন্ত্রণালয়, সিডিডিএল এবং আমরা সম্মিলিতভাবে সেই সমস্যাগুলো সমাধান করছে। চট্টগ্রাম কাস্টমস হাউসকে সাইকুডা ওয়ার্ল্ড থেকে বের করে আরও যুগোপযোগী ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারী এবং সিএন্ডএফ মালিকদের সাথে আলোচনায় এমন কথা জানান তিনি। বন্দরে পড়ে থাকা ৬,০০০ কন্টেইনারকে দ্রুত নিলামে তুলে শেডগুলো খালি করারও কাজ চলছে বলে জানান এনবিআর প্রধান। বলেন, প্রথম নিলামেই যেন পণ্য দিয়ে দেয়া যায় সেই বিষয়টিরও কাজ চলছে। এ সময় অফডক এবং শিপিং প্রতিষ্ঠানগুলো নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন সিএন্ডএফ মালিকরা। সব সমস্যার কথা আমলে নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। শুল্ক ফাঁকি দিয়ে সিগারেট আমদানিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারির উচ্চারণ করেন তিনি। যে সকল দেশ ওয়ার্ল্ডের উন্নত দেশ যারা এসএকোডা ওয়ার্ল্ড ব্যবহার করে না, অথচ কাস্টমস ম্যানেজমেন্ট সিস্টেমের আধুনিক সিস্টেম যারা ব্যবহার করে, সফটওয়্যার ব্যবহার করে, সেই আদলে আমরা মডার্ন টেকনোলজি নিয়ে, যেখানে কোনো ডাউন টাইম হবে না, সারাক্ষণ অন থাকবে, এটা ক্লাউড বেসড হবে, সে ধরনের একটা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। যখন আমাদের এই কাস্টমস ম্যানেজমেন্টের নতুন সফটওয়্যারটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে পাইলটিং করব, অল্প অল্প জায়গায় চালু করব। যখন দেখবো যেটা খুব ভালো সার্ভিস দেয়, তারপর আমরা ধীরে ধীরে এসএকোডা থেকে সরে আসবো। বন্দরে অনেকগুলো কন্টেনার, প্রায় ৬,০০০ কন্টেনারের উপরে দীর্ঘদিন ধরে পড়ে আছে। এগুলো অকশন করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি ফাঁকা করা, বিশেষ করে যেগুলো দীর্ঘদিন পড়ে আছে, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা প্রায় ১০০ জন অফিসার এমপ্লয় করেছি এগুলোর ইনভেন্টরি করার জন্য। 90% ইনভেন্টরি করা কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো আগামী 4 মাসে কমপ্লিট হয়ে যাবে। কক্সবাজারে জমির মালিকানা নিয়ে বিরোধে জড়িয়েছেন উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এ নিয়ে গতকাল বিকেলে বাগবিতণ্ডায় জড়ান রামু উপজেলার সহকারী ভূমি কমিশনার সাজ্জাদ জাহিদ তুষার ও বন বিভাগের রেঞ্জার হাসিবুল হক। এ সময় সহকারী কমিশনার রেঞ্জারকে ধমকান। সংশ্লিষ্টরা জানান, সৈকতের হিমছড়ি পয়েন্টে কফি শপের জন্য স্থাপনা করছিল বন বিভাগ, কিন্তু সহকারী কমিশনার গিয়ে সেটি ভেঙে দেন। তার দাবি, এটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ভূমি, এখানে বন বিভাগের মালিকানা নেই। তবে বন বিভাগ বলছে এই জমি তাদের, এটির মালিকানার দাবি করা অযৌক্তিক। এই বিরোধ নিয়ে জেলা প্রশাসক দুপক্ষকেই ডেকেছেন বলে জানা গেছে। চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী সিফাত আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার শিক্ষক ও সহপাঠীদের। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অভিযোগ করা হয়, সিফাত সুস্থ সবল এবং ধর্মপ্রাণ মানুষ। শিক্ষকরা অভিযোগ করেন, আত্মহত্যা করার কোনো কারণ নেই সিফাতের। এমন কোনো মানসিক চাপ ছিল না তার, যার জন্য সে আত্মহত্যা করবে। তাকে হত্যা করে আত্মহত্যার নামে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বিষয়টি তদন্তের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান শিক্ষক ও সহপাঠীরা। বৃহস্পতিবার বোয়ালখালীর চৌধুরীহাটের একটি জিম সেন্টারের ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় সিফাতের মরদেহ উদ্ধার করা হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যারা এই মৃত্যুর পিছনে যারা দোষী, যারা কালপেট, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তার মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে এটার জন্য সুষ্ঠু সুস্বচ্ছ তদন্ত হয় এবং তদন্তের মাধ্যমে এর সাথে যদি কেউ জড়িত থাকে তাকে আমি বিচারের জন্য আহ্বান জানাচ্ছি। জানবো পর্যটনের খবর। বর্ষায় অপরূপ এখন পাহাড়ি জনপদ, সেই সৌন্দর্য উপভোগে পর্যটকদের সমাগম বেড়েছে পাহাড়ে। বিস্তারিত জানাচ্ছেন জিয়াউল হক। রাঙামাটি পর্যটন নগরীতে এই শীত মৌসুম ছাড়াও এই বর্ষা মৌসুমে প্রচুর পর্যটক আসে বেড়াতে। আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে এই পর্যটকের আনাগোনা বেশ বেড়েছে এবং এই সংশ্লিষ্ট যতগুলো পর্যটন সংশ্লিষ্ট যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান তারাও আসলে ভালো মুনাফা করছে বলে আমাদের জানিয়েছেন। রাঙামাটিতে যারা যেসব পর্যটক বেড়াতে আসেন তারা প্রথমে চেষ্টা করেন কাপ্তাই হ্রদে বোট নিয়ে ভ্রমণ করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল এত কাপ্তাই হ্রদ, যেখানে আসলে বর্ষা মৌসুমে বর্ষার কারণে আসলে এই হ্রদের পানি একবারে টইটুম্বুর হয়েছে। এই হ্রদের
হ্রদেই তারা ভ্রমণ করেন। এই কাপ্তাই হ্রদে ভ্রমণ করতে করতে তারা সুবুলং ঝর্ণায় যান গা ভিজাতে। এরপরে তারা চেষ্টা করেন ঝুলন্ত সেতু এবং আশেপাশের যে পলল পার্ক রয়েছে, আসাম বস্তি কাপ্তাই সড়ক রয়েছে, সেই সড়কে তারা সারাদিনই ঘুরে বেড়ান। এরপরে সন্ধ্যাবেলায় তারা এখানকার স্থানীয় উৎপাদিত যে পণ্য রয়েছে সেসব টেক্সটাইল মার্কেট, সেখানে তারা ঘুরে বেড়ান। এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল মোটেল তারা সেসব ব্যবসায়ীরা বলছেন গত কয়েক মাসে তাদের খুব ভালো ব্যবসা হয়েছে। তারা প্রত্যাশা করছেন যে পুরো বর্ষা মৌসুমটা তাদের ভালো কাটবে। একই সাথে আগামী শীত মৌসুমের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এছাড়া দর্শকদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল রাঙামাটি ভূসড়ক সাজেকে যে যাওয়ার পথটিতে 3টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছিল প্রায় 10 ঘন্টা। সেই সড়কে পর্যটক চলাচল বন্ধ ছিল এবং বিকেল নাগাদ সেটি স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী এবং বিজিবির প্রচেষ্টায় সেই সড়কের মাটি সরানোর পর সাজেকে পর্যটকরা যাওয়া আসা করতে পারছে। আজকে সকালে যে গাড়ির এসকর্টে সেখানে পর্যটকরা ভ্রমণ গিয়েছেন এবং যে সাজেক থেকে যারা অবস্থান করছিলেন তারাও সকালবেলা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেখানকার রিসোর্ট মালিকের সভাপতি সুপর্ণদেব বর্মন আমাদের জানিয়েছেন এই শুক্রবার শনিবার এই 2টি দিন আসলে পর্যটকদের ভিড় থাকে এবং তারা প্রত্যাশা করছেন যে আগামী দিনগুলোতেও আসলে পর্যটকদের ভিড় বাড়বে এবং পর্যটকদের বরণ করতে তারা এবং পর্যটকদের সকল প্রকার নিরাপত্তা দিতে তাদের প্রস্তুতি রয়েছে। এবং এখানকার রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি বিনোদন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ এবং সাদা পুলিশের কাজ করে যাচ্ছে আমাদের জানিয়েছেন। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। লক্ষ্মীছড়ি সেনা জোনের আওতায় বিভিন্ন এলাকার পাহাড়ি বাঙালির মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় সেনা কর্মকর্তারা জানান, এই অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনী এই প্রয়াস অব্যাহত থাকবে। সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এ ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।